কি দোষ ছিল আমার তৃষা আপু? কেন ভালোবাসলে না তুমি আমাকে? সৃষ্টিকর্তা যদি তোমার আর আমার মিলনটা লিখে দিতেন তবে কি খুব অন্যায় হতো? আমি তো তোমার দামি গাড়ি বা আভিজাত্য চাইনি, চেয়েছিলাম কেবল তোমার একটুখানি মায়া। অথচ তুমি আমাকে স্রেফ তোমার জুনিয়র ছাড়া আর কিছুই ভাবলে না। বিকেলে নির্জন মাঠে ঘাসের উপর বসে আবির আপন মনে কথাগুলো বলছিল। তার চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছিল। হঠাৎ করে আবিরের কাঁধে কারোর হাতে শক্ত স্পর্শ পড়ল এবং গম্ভীর গলায় প্রশ্ন শুনে আবির একটু অপ্রস্তুত হয়ে গেল। সে সাথে সাথেই নিজের চোখের পানিটা আড়ালে মুছে নিয়ে একটা হালকা শুকনো হাসি দেওয়ার চেষ্টা করলো। রাফি ছিল আবিরের সেই বন্ধু যে তার জীবনের সব খারাপ পরিস্থিতিতে ছায়ার মতো পাশে থাকে। কি রে, কি এত গভীর চিন্তা ভাবনা করছিস? চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন তোর? আরে দোস্ত, তুই কখন এলি? খেয়ালই করিনি। বস এখানে। তুই আজকে আবারও কান্না করছিলি? তোকে কতবার বারণ করেছি তুই শুধু শুধু কান্না করবি না। তোর কান্না আমার সহ্য হয় না। তুই কেন বুঝিস না? এই একটা মেয়ের জন্য তুই নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দিচ্ছিস কেন? আরে কই, কি যে বলিস না। আমি কান্না করতে যাব কিসের জন্য? চোখে একটু ধুলো ঢুকেছিল মনে হয়। চল আমরা ক্যান্টিনের দিকে যাই। মনে হয় কবিররা চলে এসেছে। ওরা মনে হয় আমাদের জন্যই অপেক্ষা করছে। আবির খুব চালাকির সাথে পুরো বিষয়টা ঘুরিয়ে নিল। রাফি খুব ভালোভাবে বুঝতে পারল যে আবির তার মনের কষ্টটা আড়াল করার চেষ্টা করছে, কিন্তু সে আর কথা বাড়ালো না। দুজনেই মিলে ধীর পায়ে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। ক্যান্টিনে গিয়ে দেখলো তাদের পুরো ফ্রেন্ড সার্কেল সেখানে আড্ডায় মেতে আছে। এই যে আমাদের দুই মজনু সাহেব এসেছেন। তোদের জন্য সেই কখন থেকে আমরা এখানে বসে মাছি তাড়াচ্ছি। কোনো খবর আছে তোদের? নাটক রাখ কবির, আগে বল কি অর্ডার দিয়েছিস? আমাদের আবির সাহেবের খুব খিদে পেয়েছে। আমি তো 4 সিঙ্গারা অর্ডার দিয়েছি, কিন্তু আবিরের মুখটা এমন শুকনো কেন? কিরে আবির, আজও কি ম্যাডামের দেখা পাসনি? ধুর, তোরা না পারিসও। আমি ঠিক আছি। তোরা ট্যুর নিয়ে কি যেন বলছিলি না, সেটা বল। আবির সবার মাঝে বসেও কেমন যেন অন্যমনস্ক হয়েছিল। তার চোখ বারবার ক্যান্টিনের দরজার দিকে চলে যাচ্ছিল। বড়লোক বাবার মেয়ে তিশা, সবসময় আভিজাত্যের ঘেরা টোপে বন্দি থাকে সে, কিন্তু আবিরের মধ্যবিত্ত মনটা কোনোভাবেই সেই বাধা মানতে চায় না। বন্ধুদের আড্ডায় হাসাহাসির শব্দ তখন আবিরের কানে ঝিঝি পোকা ডাকের মতো লাগছিল। সে শুধু অপেক্ষায় ছিল কখন তিশা সেই দামি গাড়িটা ক্যাম্পাসে ঢুকবে। দোস্ত, দেখ তো গেটের সামনে ওটা কার গাড়ি? ব্ল্যাক কালারের মার্সিডিসটা কি তৃষা আপুর? হ্যাঁ রে আবির, ওটাই ওনার গাড়ি। তুই তো দেখি ওনার গাড়ির চাকা দেখেও বলে দিতে পারিস কোনটা কার। নিজের মনটাকে একটু শক্ত করতো ভাই। দেখ ওরা সব একসাথে আসছে। ক্যান্টিনের দরজায় এসে দাঁড়ালেন তিশা চৌধুরী আর তার দামি পোশাক পরা বন্ধুদের দল। তিশার পরনে ছিল হালকা নীল রঙের একটা সালোয়ার কামিজ, কানে হিরের ছোট্ট দুল। সে ঢুকতেই পুরো ক্যান্টিনের পরিবেশটা বদলে গেল। তিশার সাথে থাকা বান্ধবীরা উচ্চস্বরে হাসাহাসি করছিল। এই দেখ রিয়া, এই নোংরা ক্যান্টিনে বসে মানুষ চা খায় কি করে? এখানকার গন্ধটাই কেমন জানি অদ্ভুত। আর বলিস না তিশা, তোর বাবার ভার্সিটি বলে এই আশা, না হলে এই বস্তিতে কেউ পা দেয়? ওই দেখ কোনায় তোর সেই স্পেশাল ছোট ভাই আর তার সাঙ্গপাঙ্গরা বসে আছে। আরে তাই তো, এই যে আমাদের কবি সাহেব আমির। কিরে ভাই, আজও কি নতুন কোনো কবিতা লিখেছিস তৃষার জন্য, নাকি আজও দূর থেকে দেখেই দিন পার করবে? সোহেলের কথা শুনে তিশার পুরো ফ্রেন্ড সার্কেল হো হো করে হেসে উঠল। আবির মাথা নিচু করে নিজের চায়ের কাপের দিকে তাকিয়ে রইল। তার হাতগুলো কাঁপছে অপমানে। সোহেল ভাই, আমরা এখানে নিজেদের মতো আড্ডা দিচ্ছি, আমাদের নিয়ে মশকরা না করলে কি নয়? ও মা, দেখ তিশা, ছোট লোকের মুখে কত তেজ। শোন, তোদের মতো সস্তা ছেলেদের কাজ হলো আমাদের মতো হাই প্রোফাইল মেয়েদের পেছনে ঘোরা আর আমাদের জুতো পালিশ করা। এর বেশি স্বপ্ন দেখিস না। আমি তো আপনাদের কাউকে কিছু বলিনি। আপনারা কেন আমাদের এভাবে কথা বলছেন? কারণ তোকে দেখলে আমাদের হাসি পায় আমির। একটা কথা মনে রাখবি, রাস্তার ধুলো কখনোই আকাশের চাঁদের নাগাল পায়নি।
তৃষা হলো আমাদের লেভেলের। ওর একটা ড্রেসের যা দাম তোর বাবার পুরো মাসের বেতন দিয়েও সেটা কেনা সম্ভব না। সোহেল, বাদ দাও তো, কেন ফালতু লোকদের পেছনে সময় নষ্ট করছো? তিশা মুখে কথাটা তাচ্ছিলের বলল, তার ভেতরে একটা চিনচিনে ব্যথা হচ্ছিল। আবিরের ফ্যাকাশে হয়ে যাওয়া মুখটা দেখে তার খুব খারাপ লাগছিল। বন্ধুদের সামনে সে নিজের আভিজাত্য আর অহংকার বিসর্জন দিতে পারল না। তৃষা, তুই জানিস না এই আবির না কাল রাতে তোর প্রোফাইল পিকচার নিয়ে বসেছিল লাইব্রেরিতে। আমি নিজে দেখেছি, ওর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে কেমন হাঁ করে বসেছিল। সিরিয়াসলি? কিরে আবির, সাহস তো তোর কম না। আমাদের তৃষার ছবির দিকে তাকানোর যোগ্যতাও কি তোর আছে? আয় তো এদিকে আয়, আমাদের টেবিলটা একটু পরিষ্কার করে দিয়ে যা, তাহলে তোকে 10 টাকার টিপস দিব। অনেক হয়েছে সোহেল ভাই, মুখ সামলে কথা বলুন। আবির আমাদের বন্ধু, ওকে অপমান করার অধিকার আপনাদের কেউ দেয়নি। ওরে বাবা, বন্ধুকে বাঁচাতে বাঘ চলে এসেছে। শোন রাফি, তোদের মতো ছেলেদের এই ভার্সিটিতে টিকে থাকাটাই অনেক বড় ব্যাপার। বেশি বাড়াবাড়ি করিস না, না হলে 1 সেকেন্ডে তোদের আইডি কার্ড ক্যান্সেল করে দিব। তৃষার বাবা চাইলেই তোরা কাল থেকে রাস্তায় ভিক্ষা করবি। আবির আর সহ্য করতে পারল না, সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চোখগুলো কান্নায় আর অপমানে লাল হয়ে গেছে। তৃষা আপু, আপনিও কি এটাই মনে করেন? আপনিও কি চান আপনার বন্ধুরা আমাকে এভাবে ছোট করুক? আমি কি এতটাই নগণ্য আপনার কাছে? ওরা ওরকমই হবে। আবির, তুমি নিজেকে কেন বারবার ছোট করো? আমার ফ্রেন্ডরা যা বলছে সেটা তো মিথ্যে না। আমাদের আর তোমাদের মাঝে একটা বিশাল দেওয়াল আছে, সেটা মেনে নিলেই তো আর ঝামেলা হয় না। এখন যাও এখান থেকে, আমাদের আড্ডায় ডিস্টার্ব করো না। ঠিক বলেছিস তৃষা, এই আবেগ যা তো এখান থেকে। আমাদের অর্ডার চলে এসেছে, তোর মতো ফকিরের পাশে বসে লাঞ্চ করতে আমাদের রুচিতে বাঁধবে। শোনাবির, নেক্সট টাইম যদি তোকে তৃষার আশেপাশে দেখি তবে তোর হাড় গোড়া আস্ত রাখবো না। তুই তোর লেভেলে থাকবি, বুঝলি? আবির আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সে দ্রুত পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। রাফিও রাগে গজগজ করতে করতে আবিরের পিছু নিল। তিশা আর চোখে দেখলো আবির চলে যাচ্ছে। তার খুব ইচ্ছে করছিল সোহেল আর রিয়াকে থামিয়ে দিতে, কিন্তু আভিজাত্যের লড়াইয়ে সে আজ নীরব দর্শক হয়ে রইল। দেখলি তো দোস্ত, বড়লোকদের আসল রূপ। এরা মানুষ চেনে না, শুধু টাকা চেনে। আবিরকে এভাবে সবার সামনে অপমান করলো। তৃষা আপু একবারও প্রতিবাদ করলো না, উল্টো ও নিজের অপমান করলো। ছি। আবির দোস্ত দাঁড়াও, শোনো কথা শোনো। আর কি শুনবো রাফি? আমার যোগ্যতা নেই বলে ওরা আমাকে তুচ্ছ করে গেল। আর তৃষা আপু সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। ভালোবাসার এই প্রতিদান পাবো কখনো ভাবিনি। আজ থেকে আমি আর ওই তৃষা চৌধুরীকে ভালোবাসবো না। আমি প্রমাণ করে দেব যে মধ্যবিত্ত ঘরের ছেলেরাও অনেক কিছু করতে পারে। আবিরের এই কান্না ভেজা শপথ কি পারবে তিশার পাথরের মতো মনটাকে গলাতে, নাকি আভিজাত্যের দম্ভে সব শেষ হয়ে যাবে? ক্যান্টিনের ভেতরটা তখন বিষাক্ত হাসাহাসিতে ভরে উঠেছে। সোহেল আর রিয়ার প্রতিটি কথা বিষের তীরের মতো আবিরের বুকে বিঁধছিল। আবির মাথা নিচু করে নিজের অপমানের প্রহর গুনছিল। ঠিক সেই সময় তিশা আবিরের দিকে তাকিয়েছিল। উপর থেকে তাকে পাষাণ মনে হলো। তার মনের ভিতর তখন অন্য এক লড়াই চলছিল। তুমি কেন এমন করো আবির? কেন বারবার আমার সামনে এসে দাঁড়াও? তুমি জানো না আমি তোমাকে বাঁচাতে পারি না? কেন বোঝো না যে আমাদের পথ আলাদা? তুমি যেটা অসম্ভব সেটা নিয়ে কেন এত কষ্ট পাও? কেন এত অপমান সহ্য করো? চলে যাও আবির, প্লিজ চলে যাও। তোমাকে এভাবে ছোট হতে দেখলে আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। কিন্তু আমি যে বড় নিরুপায়। আমার এই আভিজাত্য আসলে একটা শৃঙ্খল যা আমার কণ্ঠ রোধ করে রেখেছে। কিরে আবির, চুপ করে আছিস কেন? একটা জবাব তো দিবি, নাকি তৃষার রূপ দেখে জবান বন্ধ হয়ে গেছে? শোন, তোদের মতো ছেলেদের এই ভার্সিটিতে পড়াটাই ফুল। তোদের তো উচিত কোনো ছোটোখাটো কাজ করা। আর বলিস না সোহেল, এরা তো আবার নিজেদের বড় কিছু ভাবে। এই যে আবির, তুই কি ভাবিস তৃষা তোর দিকে ফিরেও তাকাবে? ও তোর মতো কয়েকশো ছেলেকে ওর বাড়ির গেটের দারোয়ান হিসাবে রাখতে পারে।
তিশা শক্ত হয়ে বসেছিল, তার দুহাতে টেবিলের নিচে মুষ্টিবদ্ধ হয়ে কাঁপছে। তার খুব ইচ্ছে করছে চিৎকার করে সোহেলকে থামিয়ে দিতে, রিয়ার গালে একটা চড় বসাতে, কিন্তু সে পারছে না। তার সামনে এক অদৃশ্য প্রতিবন্ধকতা, এক নির্মম সামাজিক আর পারিবারিক দায়বদ্ধতা যা তাকে পাথর বানিয়ে রেখেছে। ঠিক এই সময় তিশার ব্যাগ থেকে ফোনের নোটিফিকেশন টোন বেজে উঠল। তিশা যান্ত্রিকভাবে ফোনটা হাতে নিল। স্ক্রিনে একটা মেসেজ ভেসে উঠছে। বেশি আবেগ দেখানোর চেষ্টা করো না তৃষা। মনে রেখো, তোমার প্রতিটা পদক্ষেপ নজরে রাখা হচ্ছে। ওই ছেলেটার ওপর মায়া দেখালে তার পরিণাম ওর জন্যই খারাপ হবে। মেসেজটা দেখার সাথে সাথে তিশার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার মনে হলো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। সে বুঝতে পারলো তাকে সারাক্ষণ কেউ অনুসরণ করছে। সে আর এক মুহূর্ত সেখানে বসার সাহস পেল না। তবে এই অজ্ঞাত ব্যক্তিটি আবিরের বড় কোনো ক্ষতি করে বসবে? সোহেল, রিয়া, তোমরা থামবে? অনেক হয়েছে, আমার আর এখানে ভালো লাগছে না। আমি আমার ডিপার্টমেন্টে যাচ্ছি। আর শোন আবির, তুমি নিজেকে নিজের জায়গায় রাখো, ফালতু স্বপ্ন দেখা বন্ধ করো। তিশা আর এক মুহূর্ত পিছনে ফিরে তাকালো না। সে দ্রুত পায়ে ক্যান্টিন থেকে বেরিয়ে নিজের ডিপার্টমেন্টের দিকে হাঁটতে শুরু করলো। তার চোখের কোণে জমে থাকা জলটুকু সে অতি কষ্টে আটকে রাখলো। অন্যদিকে আবির অপমানে নীল হয়ে এক জায়গায় দাঁড়িয়েছিল। তার মনে হচ্ছিল মাটিটা যদি ফাঁক হয়ে যেত তবে সে সেখানে ঢুকে পড়ত। আবির দোস্ত, চল এখান থেকে। ওদের কথায় কান দিস না, ওরা মানুষ না। আমি ঠিক আছি রাফি, তোরা যা, আমি ক্লাসে যাচ্ছি। আজ আমার ক্লাস আছে, ওটা মিস করা যাবে না। তুই এই অবস্থায় ক্লাস করবি? চল তোকে হোস্টেলে দিয়ে আসি। না রাফি, ক্লাস আমি করবই। আমাকে বড় হতে হবে, আমাকে সফল হতে হবে। আজ ওরা আমাকে অপমান করেছে কারণ আমার পরিচয় নেই। আমি আমার পরিচয় গড়ব। আবির নিজেকে সামলে নিয়ে ধীর পায়ে তার ক্লাসরুমের দিকে এগিয়ে গেল। ক্লাসে বসে লেকচার শুনলেও তার মনের পর্দায় বারবার তিশা আপুর সেই অবকার চাহনি ভেসে উঠছিল। সে ভাবছিল কেন তিশা আপু তাকে এভাবে দূরে সরিয়ে দিল, কেন তিনি একবারও তার বন্ধুদের থামালেন না। আবির কি জানতো তিশা তাকে ঘৃণা নয়, বরং তাকে বাঁচানোর জন্যই এই নিষ্ঠুর অভিনয় করছে। অন্যদিকে তিশা তার ডিপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়ে শূন্য চোখে আকাশের দিকে তাকিয়েছিল। তার কানে তখনও বাজছিল বন্ধুদের সেই বিদ্রুপ। সে মনে মনে বলছিল, আমি তোমাকে ভালোবাসার অধিকার হারাইনি আবির, আমি তোমাকে রক্ষা করার অধিকারটুকুও হারিয়ে ফেলেছি। আমি এক এমন প্রতিবন্ধকতার শিকার যেখানে আমার মুখ খোলা মানেই হলো তোমার ধ্বংস। হেই আবির, ক্লাসে মন দে, স্যার তোকে ডাকছেন। শিবলুর ডাকে আবির বাস্তবে ফিরে এলো। সে দেখলো শিক্ষক তার দিকে তাকিয়ে আছেন। আবির নিজেকে শক্ত করলো। তার চোখ এখন আর জলে নয়, বরং এক নতুন জেদে চলছে। সে জানে এই পথ অনেক কঠিন, সে হার মানবে না। কালকে সেই ভয়াবহ অপমানের পর আবিরের রাতটা কেটেছে চোখে জলে। আজ সকালে যখন সে ক্যাম্পাসে এলো তার দু চোখের নিচে কালি জমেছে। সে ক্লাসের একদম পেছনে বেঞ্চে এক মাথা নিচু করে বসেছিল, কিন্তু আজ পুরো ক্যাম্পাসের এক অদ্ভুত চাঞ্চল্য শোনা যাচ্ছে। তাদের ডিপার্টমেন্টে নতুন এক মেয়ে জয়েন করেছে, যে কিনা সৌন্দর্যে আর স্মার্টনেসে পুরো ভার্সিটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এ আবির, কিরে তুই এখনো মরা মানুষের মতো মুখ করে বসে আছিস? বাইরে গিয়ে দেখে আয়, আমাদের ক্লাসে কোনো পরিল্যান্ড করেছে। পুরো কলেজের ছেলেপুলে একদম হোঁচট খেয়ে পড়ছে ওর দেখার জন্য। আরে বাদ দে তো কবির, ওর মন ভালো নেই, আর তুই আছিস পড়ি নিয়ে। কিন্তু সত্যি বলতে দোস্ত, মেয়েটা কিন্তু মারাত্মক, একদম স্টাইলিশ। আবির বন্ধুদের কথাই কোনো পাত্তাই দিল না। তার মাথায় কেবল তিশাপুর সেই অবকার হাসি আর এই মেসেজের রহস্যটা ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই ক্লাসরুমে একটা নিস্তব্ধতা নেমে এলো। হাই হিল জুতো খটখট শব্দ করে রুমে ঢুকলো নুসরাত। পরনে স্লিপলেস টপ আর জিন্স, কাঁধে দামি ব্যাগ। তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে ক্লাসের সবাই যেন চাতক পাখির মতো চেয়ে রইল। হাই এভরিওয়ান, আমি নুসরাত। আজ থেকে আমি তোমাদের সাথে ক্লাস করব। আশা করি আমরা ভালো বন্ধু হতে পারবো। নুসরাত হাসি মুখে সবার দিকে তাকাচ্ছিল। ছেলেরা প্রায় হুমড়ি খেয়ে পড়ল তার সাথে পরিচিত হওয়ার জন্য। কেউ কেউ ছিট ছেড়ে তাকে বসার জায়গা করে দিতে ব্যস্ত হয়ে পড়ল, কিন্তু নুসরাতের নজর গিয়ে ঠেকল পেছনের ওই ছেলেটার উপর, যে একবারের জন্য তার দিকে ফিরে তাকায়নি। আবির তখনও বাইরের জানালা দিয়ে তাকিয়ে কি যেন ভাবছিল। বাহ, ইন্টারেস্টিং তো। যাকে দেখার জন্য পুরো কলেজের ছেলেরা পাগল হয়ে আছে, এই ছেলেকে তাকে পাত্তাই দিচ্ছে না।
এমনকি সে যে আমার দিকে একবার তাকাবে সে প্রয়োজনও বোধ করছে না। বিষয়টা তো বেশ রহস্যময়। এর সাথে তো কথা বলতেই হচ্ছে। নুসরাত ধীর পায়ে আবিরের বেঞ্চের দিকে এগিয়ে গেল। ক্লাসে সবাই হাঁ করে দেখছে নুসরাত কোথায় গিয়ে বসে। নুসরাত সরাসরি আবিরের পাশের খালি জায়গাটাতে বসলো। হ্যালো, এই জিনিসটা জানালা, আমি কি এখানে বসতে পারি? অবশ্য আমি অলরেডি বসেই পড়েছি। আমি নুসরাত, আর তোমার নাম? আমি আবির। ওরে বাবা, আবির নামটা যতটা মিষ্টি তোমার গলার স্বত্ব তার চেয়েও বেশি গম্ভীর। তা আমি কি খুব বেশি কুৎসিত, নাকি আমি ভূত যে তুমি একবার আমার দিকে তাকাচ্ছও না? না, সেরকম কিছু না। আমার একটু কাজ আছে। আপনি অন্য কোথাও বসলে ভালো হতো না? আমার পাশে বসলে আপনার বোরিং লাগবে। বোরিং? আমার লাইফে বোরিং বলে কোনো শব্দ নেই। আর তুমি যদি আমাকে আপনি করে বলো তবে আমি কিন্তু নিজেকে 80 বছরের বুড়ি মনে করা শুরু করব। আমাকে তুমি করে বলো। আর শোনো আবির, তোমার এই উদাস মুখটা দেখে মনে হচ্ছে তোমার উপর দিয়ে আস্ত একটা কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কি হয়েছে, ব্রেকআপ? দয়া করে পার্সোনাল বিষয়ে কথা বলবেন না। আমি আপনার সাথে আড্ডা দেওয়ার মুডে নেই। আহা, এত রাগ কেন? শোনো, আমি এই শহরে একদম নতুন, আমার কোনো ফ্রেন্ড নেই। আমি ভেবেছিলাম এই হ্যান্ডসাম ছেলেটার সাথে বন্ধুত্ব করব, কিন্তু এ তো দেখি বড্ড তেজি ঘোড়া। আচ্ছা, একটা জোকস শোনো। এক লোক ডাক্তারকে গিয়ে বলেছে, ডাক্তারবাবু আমার সব ভুলে যাওয়ার রোগ হয়েছে। ডাক্তার বলল, তা এটা কবে থেকে হয়েছে? লোকটা বলল, কি কবে থেকে হয়েছে? নুসরাত এক নাগারে পাগলের মতো বকবক করছিল আর আবিকে হাসানোর চেষ্টা করছিল। আবি প্রথমে বিরক্ত হলো নুসরাতের কথা বলার ধরন আর ওর ঠোঁটের শিশুতোষ আচরণে। তার ঠোঁটের কোণে হালকা হাসি রেখা ফুটে উঠল। আপনি মানে তুমি কি সবসময়ই এরকম পাগলামি করো? আরে এই তো, এই প্রথম তোমার দাঁতগুলো দেখতে পেলাম। যাক, অন্তত মানুষটা হাসতে জানে। শোনো আবির, জীবনটা খুব ছোট। কারোর জন্য বা কোনো কারণে মন খারাপ করে বসে থাকা মানে হলো নিজের আয়ও কমিয়ে ফেলা। দেখো আমি কত স্মার্ট, কত বিউটিফুল, তবু আমি তোমার পাশে বসে তোমার প্যানপ্যানানি শুনছি। এটা কি তোমার ভাগ্য নয়? হ্যাঁ, অনেক বড় ভাগ্য। তোমার কথা শুনলে যে কেউ হাসতে বাধ্য হবে। ব্যাস, এই তো চাই। এখন থেকে আমরা ফ্রেন্ড। আর কেউ তোমাকে জ্বালালে বা মন খারাপ করে দিলে আমাকে বলবে, আমি তাকে আমার এই হাই হিল দিয়ে সাইজ করে দেব। নুসরাত আর আবি যখন হাসাহাসি করে কথা বলছিল, ঠিক সেই সময় ক্লাসরুমের দরজার সামনে দিয়ে যাচ্ছিলেন তিশা। ক্লাসের ভেতর আবিরকে অন্য একটা মেয়ের সাথে হাসতে দেখে তিশার বুকের ভেতরটা হু হু করে উঠল। এক অজানা হিংসা বা জেলাসি তাকে গ্রাস করলো। সে ভাবলো তাকে বাঁচানোর জন্য নিজের সুখ বিসর্জন দিচ্ছে, আর ও কিনা 24 ঘন্টা পারও হলো না নতুন একটা মেয়ের সাথে প্রেমের জালে মজে গেল। আবির, তুমি কি এতই সস্তা? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলে? নাকি এই মেয়েটি তোমার জীবনে আসার কথা ছিল? কেন জানি সহ্য হচ্ছে না আবির, তোমাকে অন্য কারোর সাথে হাসতে দেখলে আমার খুব কষ্ট হচ্ছে। অথচ আমি তো নিজেই তোমাকে কাল তাড়িয়ে দিয়েছি। আবি লক্ষ্য করলো না তিশাকে, কিন্তু নুসরাত ঠিকই দেখলো দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা তিশার মলিন মুখটা। নুসরাতের চোখে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে যেন জানতো তিশা ঠিক এই সময় এখান দিয়ে যাবে। কি রে আবির, ওই মেয়েটাকে দেখছিস? ও তো মনে হয় আমাদের দিকেই তাকিয়েছিল। তোমার পরিচিত নাকি? না, কেউ নেই তো। তুমি ভুল দেখছো। চলো ক্লাসে মন দেই। আবির কথা ঘোরালো তার মনে। নুসরাত এক চিলতে রোদের মতো কাজ করলো। কালকে সেই অন্ধকার যেন আজ কিছুটা কাটতে শুরু করেছে, কিন্তু তিশার মনের অন্ধকারটা যেন আরো ঘনীভূত হলো। সে বুঝতে পারলো আবিরকে নিজের আয়ত্তে রাখা এখন তার জন্য আরো কঠিন হবে। দিনগুলো অদ্ভুত এক নিয়মে বদলে যাচ্ছিল। আবির যে কিনা সারাদিন তিশাপুর বিরহের মিলন হয়ে থাকতো, সেই আবিরের আশেপাশে এখন সারাক্ষণ নুসরাতকে দেখা যায়। নুসরাত মেয়েটা এতই প্রাণবন্ত আর ওর কথা বলার ভঙ্গি এতই মিষ্টি যে আবির চাইলেও ওকে এড়িয়ে চলতে পারছে না। নুসরাত যেন এক মায়াবী জাদুকারী যে খুব কৌশলে আবিরের বিষণ্ণতা কাটিয়ে তুলছে। আবির, তুমি এই ম্যাথটা এখনো সলভ করতে পারোনি? এই নাও, আমি একদম সহজ পদ্ধতিতে করে দিচ্ছি। তবে শর্ত আছে, এটা বুঝে দেওয়ার পর তোমাকে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। নুসরাত, তুমি কি সবকিছুর মধ্যে খাওয়া দাওয়া আর আবদার খুঁজে পাও? আমি এখানে সিরিয়াসলি পড়াশোনা করার চেষ্টা করছি।
জীবনটাই তো একটা বড় সিরিয়াস বিষয় আবির, তাই ছোট ছোট মুহূর্তগুলোকে একটু মিষ্টি করে নিতে হয়। আর তুমি তো জানো আমি নাছোর বান্দা। তুমি আইসক্রিম না খাওয়ানো পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ছি না। ঠিক আছে বাবা, হার মানলাম। তুমি সত্যি খুব মিষ্টি করে কথা বলতে পারো। তোমার সাথে রাগ করে থাকা বা তোমাকে এড়িয়ে যাওয়া অসম্ভব। চলো, লাইব্রেরির কাজটা শেষ করে তোমাকে আইসক্রিম খাওয়াবো। লাইব্রেরির বারান্দা থেকে শুরু করে ক্যাম্পাসের বকুলতলা পর্যন্ত এখনো প্রায় নুসরাত আর আবিরকে একসাথে দেখা যায়। আবির এখন আর তিশার গাড়ির অপেক্ষায় গেটের দিকে তাকিয়ে থাকে না। এখন সে ব্যস্ত থাকে নুসরাতের পাগলামি সামলাতে। আর এই দৃশ্যগুলো দিনের পর দিন দূর থেকে লক্ষ্য করছে তিশা। প্রথমে তিশা ভেবেছিল এটা সাময়িক, আবির হয়তো তাকে হারানোর কষ্ট ভোলার জন্য এই মেয়েটার সঙ্গ নিচ্ছে। কিন্তু যত দিন যাচ্ছে তিশার বুকের ভেতরটা এক অজানা যন্ত্রণায় দগ্ধ হচ্ছে। তিশা মনে মনে বলছে, আবির কি সত্যিই বদলে গেল? ওই মেয়েটার সাথে ও এত প্রাণ খুলে হাসছে কি করে? আমি কি তবে ওর জীবনে এখন কেবল এক অতীত স্মৃতি? কেন জানি সহ্য হচ্ছে না। আবির আমার দিকে একবারও ফিরে তাকাচ্ছে না কেন? আমি তো ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ও তো দেখি অন্যের বাহু বন্দী হতে ব্যস্ত। তিশার এই অস্থিরতা আর দীর্ঘক্ষণ আবিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাটা রাফির চোখ এড়ালো না। রাফি খুব ভালো করে জানে আবিরের মনে এখনও তিশার জন্য ভালোবাসা আছে, কিন্তু তিশাকে তার ভুল বোঝানোর জন্য এবং তার মনে জেদ তৈরি করার জন্য রাফি একটা পরিকল্পনা করলো। সে দেখলো তিশা করিডোরে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। কবির, দেখছিস আবির আর নুসরাতকে কেমন মানিয়েছে? আমার তো মনে হয় ভার্সিটির বেস্ট কাপল এখন ওরাই। নুসরাত মেয়েটা যেমন সুন্দরী, তেমনি ওর মন আবিরের মতো একটা ভাঙা মনকেও ও যেভাবে জোড়া লাগিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। একদম ঠিক বলেছিস রাফি। আমার তো মনে হয় আবির এখন তিশা আপুর কথা ভুলেই গেছে। নুসরাত ওকে এতটাই আগলে রেখেছে যে আবির এখন আগের চেয়ে অনেক বেশি খুশি। আরে শুধু খুশি না রে কবির, আমি তো শুনলাম আবির আর নুসরাত নাকি সামনের উইকেন্ডে মুভি দেখতে যাবে। নুসরাত তো আবিরকে ছাড়া কিচ্ছুই বোঝে না। আবিরও এখন বলছে নুসরাতের মতো মিষ্টি মেয়ে ওর জীবনে আগে আসেনি। তৃষা আপুর মতো অহংকারী আর পাথরের চেয়ে নুসরাত অনেক বেশি মায়াবী। রাফির কথাগুলো তীরের মতো তিশার কানে গিয়ে বিঁধল। তিশা নিজের অজান্তে তার হাতের ফাইলটা শক্ত করে চেপে ধরল। তার ফর্সা মুখটা অপমানে আর হিংসে লাল হয়ে উঠেছে। সে কিছু বলতে চাইল, কিন্তু তার আভিজাত্য তাকে বাধা দিল। সে তীব্র এক চাহনি দিয়ে রাফির দিকে তাকালো। আরে তৃষা আপু যে, আপনি এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছেন নাকি? না মানে, আপনি তো আবার আবিরকে সস্তা মনে করেন, তাই ওর নতুন সম্পর্কের কথা শুনে হয়তো আপনার হাসি পাচ্ছে, তাই না? রাফি, নিজের লিমিট ক্রস করো না। আবির কার সাথে ঘুরছে বা কার সাথে প্রেম করছে তাতে আমার কিছু যায় আসে না। আমি শুধু অবাক হচ্ছি যে মানুষের রুচি এত দ্রুত কিভাবে বদলে যায়। রুচি বদলাবে না কেন আপু? যেখানে মানুষ কেবল অবহেলা আর অপমান পায়, সেখানে কেউ মায়া নিয়ে দাঁড়ালে মন তো সেদিকেই টানবে। নুসরাত তো আর আপনার মতো আভিজাত্যের দম্ভ দেখায় না। ও আবিরকে পাগলের মতো ভালোবাসে। মনে হচ্ছে খুব শীঘ্রই আমরা একটা খুশির খবর পাবো। তিশা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে কটকট করে নিজের জুতো শব্দ করে সেখান থেকে হেঁটে চলে গেল। তার হাঁটার ধরন আর চোখের আগুনে ঝিলিক দেখে রাফি মুচকি হাসলো। সে বুঝতে পারছে তিশার মনের ভেতর এখন দাবানল চলছে। ইয়েস, আমি সাকসেস। তৃষা আপু, আমি যতই আভিজাত্যের মুখোশ পরে থাকুন না কেন, হিংসে আপনাকে শেষ করে দিচ্ছে। আবিরকে হারানোর ভয় এখন আপনার রক্তে মিশে গেছে। এবার দেখা যাক এই আগুনের আঁচ আপনাকে কত দূর নিয়ে যায়। ক্লাসের ভেতর তখন নুসরাত আবিরের হাত ধরে কি একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল। আবির নুসরাতের একটা কৌতুক শুনে শব্দ করে হেসে উঠল। সেই হাসির শব্দ করিডোর দিয়ে যাওয়ার সময় তিশার কানে গেল। তিশার মনে হলো কেউ তার কলিজায় গরম জল ঢেলে দিচ্ছে। সে ওয়াশরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই অবাক হলো। তার চোখে জল, অথচ সে তো কান্নার মেয়ে নয়। কেন আমার এমন হচ্ছে? আবির তো কেবল আমার একটা জুনিয়র ছিল। ও অন্য কারোর সাথে থাকলে আমার কেন এত কষ্ট হচ্ছে? আমি কি তবে সত্যিই ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু আমি যে মুখ ফুটে বলতে পারছি না। ওই নুসরাত মেয়েটা কে? ও কোথা থেকে এসে আমার সাজানো বাগানটা তছনছ করে দিচ্ছে? তিশার ভিতর এক চরম দ্বন্দ্ব কাজ করছে। একদিকে তার পরিবারের গোপন রহস্য আর আভিজাত্য, অন্যদিকে আবিরকে হারানোর তীব্র ভয়। সে বুঝতে পারছে না সে ঠিক কি করবে। কিন্তু নুসরাত আর আবিরের এই ঘনিষ্ঠতা তাকে কোনোভাবে শান্তিতে থাকতে দিচ্ছে না। সে ঠিক করলো তাকে কিছু একটা করতে হবে। সে আবিরকে এত সহজে অন্য কারোর হাতে ছেড়ে দিতে পারবে না।
তাকে সারা জীবন ঘৃণা বা অপমানের অভিনয় করতে হলে হোক। ভার্সিটি করিডোর দিয়ে আবির আপন মনে হেঁটে যাচ্ছিল। তার মাথায় তখনও নুসরাতের বলা শেষ জোকটা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে জানতো না এই হাসির আড়ালে অন্য কেউ তার উপর নজর রাখছে। হঠাৎ করে একটা শক্ত হাত আবিরের কবজি চেপে ধরল। কিছু বুঝে ওঠার আগেই তাকে হ্যাসকা টান দিয়ে করিডোরের পাশের একটা অন্ধকার ও নির্জন স্টোরের রুমের ভিতর নিয়ে যাওয়া হলো। আবির আতঙ্কে চিৎকার করতে চাইল, কিন্তু অপরপক্ষ খুব দ্রুত তার অন্য হাত দিয়ে আবিরের মুখ শক্ত করে চেপে ধরল। আবির ধস্তাধস্তি করছিল, কিন্তু সামনের মানুষটির গায়ে ঘ্রাণ নাকে আসতে সে অস্থির হয়ে গেল। এই পরিচিত পারফিউমের ঘ্রাণ সে হাজার ভিড়ও চিনতে পারে। আবির অবাক হয়ে তাকিয়ে দেখল সামনে দাঁড়িয়ে আছে তিশা চৌধুরী। তার চোখ দুটো রাগে আর অভিমানে টকটকে লাল হয়ে আছে। একদম চিৎকার করবি না, চুপচাপ দাঁড়িয়ে থাক। তিশা ধীরে ধীরে আবিরের মুখ থেকে হাত সরিয়ে নিল। আবির হাঁপাচ্ছিল, সে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে তিশার দিকে তাকিয়ে রইল। তার বিশ্বাসই হচ্ছিল না সে সেই অহংকারী তিশা, যে কিনা তাকে সবার সামনে অপমান করছিল। তৃষা আপু, এখানে এভাবে আমাকে টেনে আনলেন কেন? আর আপনি তো আমাকে সবার সামনে বলেছিলেন আপনার আড্ডায় যেন ডিস্টার্ব না করি, তাহলে এখন কেন মাঝ রাস্তায় আমার হাত ধরলেন? সমস্যা কি তোর আবির? তুই নিজেকে ভাবিস কি বলতো? তোর সাহস তো কম না। আমার সমস্যা মানে? আমার তো কোনো সমস্যা নেই, আমি তো আমার মতো চলছি। আপনি তো চেয়েছিলেন আমি যেন আপনার চোখের সামনে থেকে দূরে থাকি, আমি তো সেটাই করছি। ওই নুসরাত নামের মেয়েটার সঙ্গে তুই এত ঢলাঢলি করিস কিসের জন্য? সারা ক্যাম্পাস তোদের আদিক্ষেতা দেখে হাসাহাসি করছে। তুই কি চাস আমি পাগল হয়ে যাই? সারাক্ষণ ওর সাথে লেগে থাকিস কেন? লাইব্রেরি, ক্যান্টিন, এমনকি করিডোরেও তোদের দুজনকে একসাথে দেখা যায়। এত কথা কিসের জন্য ওর সাথে? তাতে আপনার কি তৃষা আপু? আপনার তো কিছু যায় আসে না, আপনি তো বড়লোক বাবার মেয়ে, আপনার স্ট্যাটাস আলাদা। আমি কার সাথে কথা বলছি, কার সাথে ঘুরছি, তাতে আপনার মাথা ব্যথার তো কোনো কারণ দেখছি না। আমি তো স্রেফ আপনার এক নগণ্য জুনিয়র, তাই না? আবিরের মুখে এই উদাসীন কথা শুনে তিশা নিজেকে সামলাতে পারল না। সে সজোরে আবিরের গলা চেপে ধরল এবং তাকে দেওয়ালের সাথে ধাক্কা দিয়ে চেপে ধরল। তিশার নিঃশ্বাস আবিরের মুখে আশ্রে পড়ছিল। রাগে তিশার সারা শরীর কাঁপছিল। একদম খুন করে ফেলবো তোকে আবির। যদি আর একবার ওই মেয়ের ধারে কাছেও তোকে দেখি, তবে তোর কপালে দুঃখ আছে। তুই কি ভাবিস আমি কিছু বুঝি না? তুই জানিস না তোকে অন্য কারোর সাথে দেখলে আমার বুকের ভেতরটা বিষে নীল হয়ে যায়? তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছিস কেন? কি করছেন কি আপনি তৃষা আপু? আপনি কি বুঝতে পারছেন আপনি কার গলা চেপে ধরেছেন? আপনি তো আমাকে পর করে দিয়েছেন, এখন কেন এই অধিকার ফলাচ্ছেন? আপনি তো আমাকে ঘৃণা করেন। তুই ভুলে যাস না আবির, তুই কিন্তু আমার বিবাহিত স্বামী। আইনত আর সামাজিকভাবে তুই আমার অর্ধাঙ্গিনী না হলেও নিভৃতে আমরা একই সুতোয় বাঁধা। আমাদের বিয়ের কথা কেউ জানে না বলে তুই কি নিজেকে ব্যাচেলর ভাবা শুরু করেছিস? তুই আমার স্বামী হয়ে অন্য মেয়ের সাথে এত ঘন্টা ধরে কেন আদিক্ষেতা করছিস? নিজের লিমিটের মধ্যে থাকবি, কোনো মেয়ের সাথে আর যেন তোকে না দেখি। আচ্ছা, আমি আপনার বিবাহিত স্বামী? বাহ, তাহলে এতদিন পর আপনার সেটা মনে পড়ল। কই, আপনি তো কখনো আমাকে নিজের উপর এতটুকু অধিকার ফলাতে দেন না। সবার সামনে আমাকে ছোট করেন, অপমান করেন, আমাকে নিজের পরিচয় দেওয়ার সুযোগটুকুও দেন না। আজ কেন স্বামী হিসেবে এই অধিকার দেখাচ্ছেন? কেন আমাকে সবার সামনে নিজের বলে স্বীকার করতে পারেন না? আবিরের এই ধারালো প্রশ্নগুলো তিশার মনে সব জেদ এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিল। তিশার হাতের বাঁধন আলগা হয়ে এলো। সে ধীরে ধীরে আবিরের কলার ছেড়ে দিয়ে পিছিয়ে গেল আর দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিশা জানালার ওপাশে তাকিয়ে উদাস হয়ে গেল। তার কণ্ঠস্বর এখন আর রাগী নয়, বরং প্রচন্ড ইমোশনাল আর করুণ শোনালো। তুই যদি বুঝতে পারতি আবির আমার সিচুয়েশনটা ঠিক কি, তবে তুই আজ আমাকে এইভাবে দোষারোপ করতে পারতি না। তুই জানিস না আমি কোন আগুনের উপর দিয়ে হাঁটছি। আমাদের এই বিয়েটা যদি জানাজানি হয়, তবে তোর উপর কি পরিমাণ বিপদ নেমে আসবে সেটা কি তুই কল্পনাও করতে পারিস? তোকে বাঁচানোর জন্যই আমি এই নিষ্ঠুরতার অভিনয় করি, কিন্তু তুই সেটা না বুঝে অন্য মেয়ের হাত ধরে আমার বুকটা ভেঙে দিচ্ছিস। আপনার সিচুয়েশন মানে? আপনি কিসের কথা বলছেন তৃষা? কে আপনার ক্ষতি করবে?
আর কে আপনার উপর নজর রাখছে আমাকে খুলে বলুন। আমরা তো দুজন মিলে সব সমাধান করতে পারি। যা বলছি তাই করবি, বেশি প্রশ্ন করবি না, কোনো মেয়ের সঙ্গে আর মেলামেশা করবি না, বিশেষ করে ওই নুসরাতের সঙ্গে। এটা আমার একদম ভালো লাগছে না। যদি আবার দেখি তোকে ওর সাথে হাসাহাসি করতে, তবে আমি সত্যিই বলছি আমি নিজেকে শেষ করে দিব। আমি সহ্য করতে পারছি না আবির, আমি একদম পারছি না। আপনি যতই মুখে মুখে আমাকে অবহেলা করুন না কেন তৃষা, আজ আপনার এই সুপ্ত অধিকার বোধ আমাকে একটা কথা বুঝিয়ে দিয়েছে। আপনার মনে এখনো আমার জন্য অগাধ ভালোবাসা আছে। ভালোবাসা না থাকলে আপনি আজ এভাবে আমার উপর চড়াও হতেন না। আপনি আমাকে এখনো নিজের মানুষ ভাবেন বলেই আজ আপনার হিংসে হচ্ছে। আবির মুচকি একটা হাসি দিল। সে বুঝতে পারল তৃষার এই নিষ্ঠুরতা আসলে এক বিশাল পাহাড় সম ভালোবাসার বহিঃপ্রকাশ। তৃষা আবিরের সেই হাসি দেখে আরও অপ্রস্তুত হয়ে গেল। সে নিজের ব্যাগটা গুছিয়ে নিয়ে আবিরকে শেষবারের মতো এক ধমক দিল। হাসবি না একদম, আমি যেটা বলেছি সেটা মাথায় রাখবি। আমি এখন যাচ্ছি, আর খবরদার স্টোর রুম থেকে বেরোনোর সময় দেখে বেরোবি, যেন কেউ তোকে না দেখে। তোর উপর আমার নজর থাকবে আবির, মনে রাখিস তুই শুধু আমার। তৃষা দ্রুত পায়ে স্টোর রুম থেকে বেরিয়ে গেল। তার যাওয়ার পথে ছড়িয়ে রইল এক অদ্ভুত রহস্য আর অনেকগুলো অনুচ্চারিত সত্য। আবির সেখানে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর এখন আর কোনো কষ্ট নেই, বরং এক অদ্ভুত প্রশান্তি। নুসরাতের সাথে তার মেলামেশাটা যে তৃষার মনে এখন ঝড় তুলবে, সেটি সে কল্পনা করেনি। আবির বুঝতে পারল তৃষাকে পাওয়ার লড়াইটা এখন কেবল শুরু হয়েছে। তৃষার সেই গোপন প্রতিবন্ধকতা বা রহস্যটা যাই হোক না কেন, আবির এখন সেটা খুঁজে বের করতে মরিয়া। সে মনে মনে ভাবল, তৃষা, তুমি যতবার আমায় দূরে ঠেলে দেবে আমি ততবার তোমার ভালোবাসার টানে তোমার কাছেই ফিরে আসব। স্টোর রুম থেকে বেরোনোর পর আবিরের মনে হচ্ছিল সে যেন এক অন্য জগতে বাস করছে। তার মুখে লেগে থাকা হাসিটা কিছুতেই লুকানো যাচ্ছিল না। ক্লাসে ফেরার পর বারান্দার জানালার বাইরে তাকাচ্ছিল নুসরাত আর তার অন্য বন্ধুরা আবিরের এই হঠাৎ পরিবর্তন লক্ষ্য করে অবাক হয়ে যাচ্ছিল। আবির, তোমার কি হয়েছে বলো তো? গত 10 মিনিট ধরে তুমি ডায়েরির পাতায় শুধু হিজিবিজি কাটছিস আর একা একা হাসছিস। কোনো লটারি পেয়েছিস নাকি? আরে না, লটারি পাবো কেন? এমনি মনটা খুব ভালো লাগছে। আকাশটা আজ অনেক বেশি নীল, তাই না নুসরাত? আকাশ নীল না চাই, তুমি কি আমাকে দেখে ওইসব বলছো? যেভাবে তাকিয়ে আছিস আমার তো বেশ লজ্জা লাগছে। এই দেখ কবির, আমাদের মজনু সাহেবের ডাল মে কুছ কালা হে। নুসরাত লজ্জা পাচ্ছে আর আবির মিটিমিটি হাসছে। দোস্ত, সত্যি করে বলতো, কফি শপে যাওয়ার আগেই কি কোনো প্রোগ্রেস হয়ে গেল? আরে হবেই তো। নুসরাতের মতো এমন সুইট মেয়ে পাশে থাকলে কার না মন ভালো হয়। কিরে আবির, মিষ্টি কবে খাওয়াচ্ছিস আমাদের? তোরা না পারিসও, যা ভাবছিস তেমন কিছুই না। আমি জাস্ট একটু শান্তিতে আছি, এই আর কি। কথা বাড়াস না তো। স্যার চলে আসবেন এখন। ক্লাস শেষ হওয়ার পর রাফি আর কবির আবিরকে একরকম জোর করে লাইব্রেরির পেছনে নির্জন জায়গায় নিয়ে গেল। তাদের চোখে মুখে অনেক প্রশ্ন জমা হয়েছিল। শোন মামা, লুকানোর চেষ্টা করিস না, আমাদের কাছে সব সত্যি বল। নুসরাত কেন ভাবে লজ্জা পাচ্ছিল, আর তুই কেন অত হাসছিলি? তুই কি আবার নুসরাতের প্রেমে পড়লি নাকি? ছি ছি, কি বলিস তোরা এসব? তোরা কি ভুলে যাচ্ছিস আমি অলরেডি বিবাহিত? নুসরাত আমার খুব ভালো বন্ধু, এর বাইরে কিছু না। ওর সাথে প্রেম করার প্রশ্নই আসে না। তাহলে নুসরাত ওভাবে লজ্জা পাচ্ছিল কেন? আর তুই কেন সারা ক্লাসে আনমনে হয়েছিলি? আগে বল, কি হয়েছে? তোর চেহারায় তো আজ বসন্তের হাওয়া বইছে। আসলে আজ তৃষা আপু আমাকে ওই স্টোর রুমে টেনে নিয়ে গিয়েছিলেন। কি বললি? তৃষা আপু তোকে টেনে নিয়ে গেছেন কেন? মারধর করার জন্য নাকি আবার অপমান করতে? চুপ চুপ, আস্তে কথা বল রাফি, কেউ শুনে ফেলবে। না রে, অপমান না। উনি আজ আমার উপর ভীষণ রেগেছিলেন, কারণ আমি নুসরাতের সাথে কেন এত মেলামেশা করছি। উনি আমার সাথে কেন এত উনি আমার কলার চেপে ধরে শাসন করছিলেন। এমনকি উনি আজ আমাকে ওনার বিবাহিত স্বামী হিসেবে অধিকার ফলিয়েছেন। বিশ্বাস করো রাফি, ওনার চোখে আমি আজ নিজের জন্য হিংসে দেখেছি। মানে বুঝলাম না,
যে মেয়ে তোকে সবার সামনে ফকির বলে গাল দেয়, সে আড়ালে গিয়ে স্বামী বলে অধিকার ফলায়, আর তুই এতে খুশি হচ্ছিস? হ্যাঁ রে রাফি, কারণ আমি জানতাম ওনার ভেতরে আমার জন্য ভালোবাসা আছে, কিন্তু আজ সেটা প্রমাণিত হলো। উনি যখন বলছিলেন যে অন্য মেয়ের সাথে ঢলাঢলি ওনার একদম ভালো লাগে না, তখন ওনার গলার স্বরে আমি আমার প্রতি একটা সুপ্ত অধিকার বোধ পেয়েছি। এটাই তো আমি চেয়েছিলাম। ইয়েস, আমি জানতাম এটা কাজে দেবে। মামা, আমার বুদ্ধিটা একদম ঠিক জায়গায় লেগেছে। তবে শোন, এখন একটু থামা চলবে না, আরও একটু মশলা দিতে হবে। আরও একটু মশলা দিতে হবে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কিসের মশলা? তোর বুঝতে হবে না বাবা, তুই যেমন আছিস তেমনটাই থাক। নুসরাতের সাথে আগের মতোই কথা বলা, হাসাহাসি করার, ক্যাম্পাসে ঘোরাফেরা চালিয়ে যায়। এমনকি সুযোগ পেলে তৃষা আপুর সামনেই নুসরাতকে একটু বেশি অ্যাটেনশন দিবি। পাগল হয়েছিস? উনি আজকেই আমাকে শাসিয়ে গিয়েছেন, এরপর যদি আবার দেখে তবে উনি তো সত্যি আমায় খুন করে ফেলবেন। ওনার যে রাগ! আরে বোকা, উনি খুন করবেন না, উনি আরো বেশি পাগলামি করবেন। আর ওই পাগলামি থেকেই ওনার মনের সব কথা বের হয়ে আসবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, মেয়েরা পৃথিবীর সবকিছু ভাগ দিতে পারে, কিন্তু নিজের স্বামীর ভাগ কখনোই অন্য কোনো মেঘে দিতে পারে না। তৃষা আপুর ইগো ভাঙার এটাই একমাত্র রাস্তা। কিন্তু নুসরাতকে ব্যবহার করা কি ঠিক হচ্ছে? ও যদি অন্য কিছু ভেবে বসে? নুসরাতের বিষয়টা আমি দেখছি, তুই শুধু তোর কাজ চালিয়ে যা। দেখবি খুব শীঘ্রই তৃষা আপু নিজে এসে তোকে সবার সামনে বুক চিরে ভালোবাসার কথা বলবে। তোদের এই বিয়ে যে আর গোপন থাকবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি। জানি না তোরা কি করতে চাইছিস, তবে তৃষা আপুর ওই মায়াবী শাসনের মুখে পড়ার জন্য আমি বারবার নুসরাতের সাথে অভিনয় করতে রাজি। আজ প্রথম মনে হচ্ছে আমাদের এই অসম সম্পর্কের একটা ভবিষ্যৎ আছে। রাফি আর কবির আবিরের কাঁধে হাত দিয়ে হাসাহাসি করতে করতে এগিয়ে গেল। আবিরের মনে এখন এক নতুন পরিকল্পনা। অন্যদিকে তিশা এখন নিজের ক্লাসে বসে জানালা দিয়ে নিচে আবির আর রাফিদের হাসাহাসি দেখছিল। তার বুকের ভেতর আবার সেই হিংসে দানা বাঁধছিল। রাফি আর আবিরের কথা শেষ হতে না হতেই নুসরাত সেই করিডোর দিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। নুসরাতের হাতে কয়েকটা নোটবুক আর মুখে সেই চিরচেনা অমলিন হাসি। দূর থেকে তিশা তার ডিপার্টমেন্টের বারান্দা থেকে এই দৃশ্য স্পষ্ট দেখতে পাচ্ছিল। তিশার মনে হচ্ছিল আবিরকে ওর কথা না মানার শাস্তি দেওয়া উচিত। সে বুঝতে পারছিল না তার স্বামী অন্য একটা মেয়ের সাথে এভাবে বসে আছে কিভাবে। তিশা মনে হচ্ছিল আবিরকে তাকে হারানোর ভয় পায় না। নুসরাত কথা বলার সময় মাঝে মাঝে আবিরে খুব কাছে চলে আসছিল, যা দূর থেকে দেখলে যে কেউ ভুল বুঝবে। তিশা নিজের রুমে জানালা দিয়ে এক দৃষ্টিতে সেদিকে তাকিয়েছিল। আবির, এই নাও তোমার কালকের নোটসগুলো। আমি সারা রাত জেগে তোমার জন্য এগুলো গুছিয়েছি। তুমি কিন্তু বলেছিলে না যে এই চ্যাপ্টারটা তোমাকে খুব কঠিন লাগে? এখন দেখো আমি কত সহজ করে লিখেছি। সত্যি নুসরাত, তুমি আমার জন্য অনেক করছো। এত পরিশ্রম করার কি দরকার ছিল? আমি তো নিজেই কোনোভাবে ম্যানেজ করে নিতাম। দরকার ছিল আবির, কারণ আমি চাই তুমি যেন এই সেমিস্টারে সব থেকে ভালো রেজাল্ট করো। আর বন্ধুদের জন্য এইটুকু যদি না করতে পারি তবে কিসের বন্ধুত্ব? আচ্ছা চলো আমরা ওই বকুলতলায় গিয়ে বসি, ওখানে বসে তোমাকে এই টপিকটা একটু বুঝিয়ে দেই। হ্যাঁ আবির, যা না। নুসরাত যখন এত কষ্ট করে নিয়ে এসেছে তখন তো তোর যাওয়া উচিত। তোরা যা, আমি আর কবির একটু আসছি। আবির আর নুসরাত হাসাহাসি করতে করতে বকুলতলার দিকে এগিয়ে গেল। সেখানে গিয়ে তারা বেশ কাছাকাছি বসে পড়াশোনা শুরু করলো। তিশা নিজেকে স্থির রাখতে পারল না, সে গটগট করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। তার পায়ে হিলের শব্দে পুরো করিডোর কেঁপে উঠছিল। সে সোজা বকুলতলার দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে রাফি তার পথ আগলে দাঁড়ালো। আরে তৃষা আপু যে, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? আপনি না বললেন আবিরের বিষয়ে আপনার কোনো আগ্রহ নেই, তাহলে এখন আবার ওদের ডিস্টার্ব করতে যাচ্ছেন কেন? দেখুন না ওরা কত সুন্দর সময় কাটাচ্ছে। রাফি, আমার রাস্তা থেকে সরে দাঁড়াও। আমার কার সাথে কি কথা আছে সেটা তোমাকে বলতে আমি বাধ্য নই। আর তুমি কি মনে করো আমি কিছুই বুঝি না? তোমরা মিলে আবিরকে গোল্লায় নিয়ে যাচ্ছ। আমরা গোল্লায় নিয়ে যাচ্ছি না আপু, আবির তো এখন জীবনে প্রথমবার একটু খুশি হতে শিখেছে। নুসরাত ওকে এতটাই ভালোবাসে যে আবির এখন আগের সেই বিষণ্ণতা ভুলে গেছে। আপনি তো চেয়েছিলেন আবির যেন আপনার থেকে দূরে থাকে,
তো এখন দূরে আছে বলেই তো আপনার খুশি হওয়ার কথা। আমি ওর ভালো মন্দ দেখার জন্য আছি রাফি, আমাকে শেখাতে এসো না। আমি জানি ওই মেয়েটা আবিরের জন্য ঠিক নয়। আবিরকে আমি ছাড়া অন্য কেউ চিনতে পারবে না। চেনার অধিকার তো আপনি নিজেই হারিয়েছেন আপু। যেদিন সবার সামনে ওকে ছোট লোক বলে অপমান করেছিলেন, সেদিনই তো আপনি আপনার অধিকার শেষ করে দিয়েছেন। এখন নুসরাত যদি ওর পাশে দাঁড়ায়, তবে আপনার জ্বলার তো কোনো কারণ দেখছি না। নাকি আপনার মনে এখনো আবিরের জন্য মায়া কাজ করছে? তিশা রাফির কথায় কোনো উত্তর দিল না। সে রাফিকে পাশ কাটিয়ে একদম নুসরাত আর আবিরের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। আবির নুসরাতের কথা শুনছিল, হঠাৎ সামনে তিশাকে দেখে সে থমকে গেল। তিশার মনে তখন তীব্র হিংসে আর জেদ কাজ করছিল। আবির, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এক্ষুনি আমার সাথে চলো। তৃষা আপু, আপনি দেখতেই পাচ্ছেন আমি এখন পড়াশোনা করছি। নুসরাত আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে। আপনার যা কথা আছে সেটা পরে বললে হয় না? হ্যাঁ তিশা আপু, আবির তো এখন ব্যস্ত, আপনি চাইলে পরে ওর সাথে কথা বলতে পারেন। আর আপনি তো ওকে সবসময় বকাঝকা করেন, এখন আবার কি হলো? আমি তোমার সাথে কথা বলছি না নুসরাত, আমি আবিরের সাথে কথা বলছি। আবির, আমি শেষবারের মতো বলছি, আমার সাথে আসো, নইলে এইখানে সবার সামনে এমন কিছু করব যা তুমি কল্পনাও করতে পারবে না। আপনি সবসময় এমন করেন কেন? আমি কি আপনার কেনা গোলাম? যখন ইচ্ছা ডাকবেন আর যখন ইচ্ছা অপমান করবেন, আমি আসবো না? আবিরের এই সরাসরি প্রত্যাখ্যান তিশাকে একদম নাড়িয়ে দিল। তিশা দেখলো আশেপাশে অনেক ছাত্রছাত্রী তাদের দিকে তাকিয়ে আছে। সে নিচু স্বরে আবিরের কানে কাছে গিয়ে মুখ নিয়ে এলো। তুই কি চাস আমি এখন এখানে চেঁচিয়ে বলি যে তুই আমার কে হোস? তুই যদি এখানে না আসিস তবে আমি সবাইকে বলবো তুই আমার বিবাহিত স্বামী। তারপর দেখবো নুসরাত তোর পাশে বসে কিভাবে পড়াশোনা করে। আপনি কি পাগল হয়ে গেছেন? এসব কি বলছেন? আমি পাগল হয়ে গেছি কিনা সেটা তুই একটু পরেই বুঝতে পারবি। চল আমার সাথে। আবির দেখলো পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সে বাধ্য হয়ে নুসরাতের কাছ থেকে বিদায় নিয়ে তিশার পেছনে পেছনে হাঁটতে শুরু করলো। নুসরাত সেখানে বসে মুচকি হাসছিল। সে জানতো এই পরিকল্পনাটা কাজে দেবে। রাফি আড়াল থেকে সাহস দিল। তিশা আবিরকে নিয়ে ভার্সিটির পেছনের একদম নির্জন একটা বাগানে চলে গেল। সেখানে গিয়ে তিশা কান্নায় ভেঙে পড়ল। তোর সাহস তো কম না আবির? আমি বারণ করার পরও তুই ওই নুসরাতের সাথে বসে হাসাহাসি করছিলি। আমার কথা কি তোর কাছে কোনো দাম নেই? দাম তো আপনি নিজেই কমিয়ে দিয়েছেন। আপনি যখন আমাকে সবার সামনে অপমান করেন তখন কি আমার দাম থাকে? আজ কেন আপনি নুসরাতকে দেখে এত জেলাস ফিল করছেন? আমি জেলাস নই আবির, আমি বিরক্ত। আমি চাই না আমার জিনিসে অন্য কেউ হাত দিক। তুই আমার এটা সব সময় মাথায় রাখবি। বিয়েটা লুকিয়ে রেখেছি বলে তুই কি নিজেকে মুক্ত ভাবিস? তাহলে স্বীকার করুন যে আপনি আমাকে ভালোবাসেন। সবার সামনে দাঁড়িয়ে বলুন যে আবির আপনার স্বামী। কেন পারেন না? কেন ওই অদৃশ্য রহস্যের দোহাই দিয়ে আমাকে দূরে সরিয়ে রাখেন? সময় আসুক আবির, আমি সব বলবো, কিন্তু এখন না। তোকে শুধু এইটুকু বলতে পারি, আমি তোকে হারানোর ভয়েই আজ এই নিষ্ঠুরতা করছি। তুই যদি নুসরাতের দিকে আর একবার তাকাস তবে আমি নিজেকে শেষ করে ফেলবো। এটাই আমার শেষ কথা। তিশা এই কথাগুলো বলে মাথা নিচু করে রইল। আবির দেখলো তিশার আভিজাত্যের দেওয়ালটা আজ পুরোপুরি ভেঙে গেছে। সে বুঝতে পারলো তিশা আসলে অনেক বড় কোনো মানসিক চাপের মধ্যে আছে। আবির আলতো করে তিশার হাতটা ধরলো। তিশা এবার আর হাতটা সরিয়ে নিল না, বরং আবিরের কাঁধে তার মাথা রেখে নীরবে সময় কাটাতে লাগলো। নির্জন বাগানের এক কোণে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা বিরাজ করছিল। তিশার চোখের জল থাকলেও সেই জলের আড়ালে ছিল এক তীব্র আগ্নেয়গিরি। আবির তিশার হাত ধরে থাকলেও তার মনে আজ এক নতুন জেদ চেপে বসেছিল। সে বুঝতে পারছিল আজ যদি সে চরম কোনো সিদ্ধান্ত না নেয় তবে তিশা সারা জীবন তাকে এভাবে আড়ালে রেখে অবহেলা করবে। আবির ধীরে ধীরে তিশার হাতটা ছেড়ে দিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। তৃষা আপু, আপনার এই লুকোচুরি আর আমার সহ্য হচ্ছে না। আপনি সব সময় বলেন আমি আপনার, অথচ সবার সামনে আপনি আমাকে ধুলোর মতো ঝেড়ে ফেলেন। আমি নুসরাতের সাথে মেলামেশা করব না কেন? সে আমাকে সম্মান দেয়, মায়া দেয়। আপনি যদি আমাকে সবার সামনে নিজের বলে স্বীকার করতে না পারেন তবে আমিও নুসরাতকে কখনো ভুলব না। তুই কি আমাকে চ্যালেঞ্জ করছিস আবির? তোকে আমি 1000 বার বলছি যে তুই শুধু আমার, ওই নুসরাত আমাদের মাঝে আসার কে? আমি বিবাহিত সেটা ও জানে না। আমি ওকে সত্যিটা বলতে পারছি না আপনার কারণে। ও যদি আমার প্রতি দুর্বল হয়ে যায় তবে তার দায় আপনার।
কারণ আপনি আমাকে একা করে দিয়েছেন। আমি ওর সাথেই থাকবো যতক্ষণ না আপনি আমাকে সবার সামনে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছেন। আবিরের এই চ্যালেঞ্জিং কথাগুলো শুনে তৃষার মাথার ভেতর যেন রক্ত চড়ে গেল, তার হিতাহিত জ্ঞান হারিয়ে গেল। সে ক্ষিপ্ত বাঘিনীর মতো এগিয়ে এসে আবিরের কলার টেনে ধরল এবং তাকে পেছনে একটা বড় গাছের গুড়ির সাথে সজোরে ধাক্কা দিয়ে চেপে ধরল। তৃষার হাতের নখগুলো আবিরের বুকের শার্ট ভেদ করে চামড়ায় পৌঁছে যাচ্ছিল। আবির যন্ত্রণায় কুকিয়ে উঠল, কিন্তু তৃষা আজ থামার পাত্রী নয়। তুই নুসরাতের হবি? তুই অন্য কারোর দিকে তাকাবি? আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না আবির। তুই শুধু আমার, কেবলই আমার। আবিরের বুকের ব্যথায় চোখ মুখ কুচকে আসছিল। ঠিক সেই মুহূর্তে তৃষা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেল। সে নিজের অধিকারের চূড়ান্ত প্রমাণ দিতে আবিরের ঠোঁট নিজের ঠোঁট দিয়ে শক্ত করে চেপে ধরল। আবির প্রথমে প্রচণ্ড অবাক হয়ে গিয়েছিল, তার হাত পা যেন জমে পাথর হয়ে গেল। সে ভাবতে পারেনি এই দাপুটে এবং আভিজাত্যে ঘেরা মেয়েটি এভাবে তাকে ভালোবেসে আগলে ধরবে। তৃষার এই ভালোবাসার অত্যাচারে আবির প্রথমে কিংকর্তব্য বিমূঢ় হয়ে থাকলেও খুব দ্রুত তার শরীরের রক্ত দোলা দিয়ে উঠল। সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। আবিরের হাত দুটো তৃষার কোমর জড়িয়ে ধরল। তৃষা দীর্ঘদিনে জমে থাকা কান্না, হিংসে আর ভালোবাসা যেন এই একটি মুহূর্তের মধ্যে উপচে পড়ছিল। দুজনে নিঃশ্বাসে মিশে গেল। বাগানে সেই নির্জনতার সাক্ষী হয়ে রইল তাদের এই অসম গভীর প্রেমের। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর যখন দুজনে নিঃশ্বাস ভারী হয়ে এলো, তখন তৃষা ধীরে ধীরে আবিরকে ছেড়ে দিল। দুজনের ঠোঁটে তখন রক্তের আভা এবং নোনা জলের স্বাদ মিশেছিল। আবিরও তখন হাঁপাচ্ছিল এবং তার চোখ দুটো আচ্ছন্ন হয়েছিল এক অদ্ভুত নেশায়। আমি কিন্তু তোকে কখনোই ছেড়ে দেব না আবির, বলে দিলাম। তুই আমার সিচুয়েশনটা কেন বুঝছিস না? তোকে আমি বারবার বলছি যে আমি একটা ভয়াবহ ঝামেলার মধ্যে ফেসে আছি, সেখান থেকে আমাকে একটু বেরোতে দে। তুই আমাকে সময় দিচ্ছিস না কেন? কিসের ঝামেলা তৃষা? আপনি কার ভয় পাচ্ছেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, তবে ভয় কিসের? আমাকে সব বলুন, আমি আপনার জন্য জান দিয়ে দেব। জান দেওয়া এত সহজ না আবির। আমি যদি এখন তোকে আমার স্বামী বলে পরিচয় দেই, তবে কাল সকালেই হয়তো তার লাশ পাওয়া যাবে। আমার বাবা এবং তার পেছনের শক্তি কতটা ভয়ঙ্কর সেটা তুই কল্পনাও করতে পারবি না। আমাকে একটু সময় দে, আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি, কিন্তু খবরদার। তৃষা হুট করে তার নরম স্বভাব বদলে আবার সেই আগের মতো গম্ভীর হয়ে গেল। সে আবিরের শার্টের কলারটা ঠিক করে দিয়ে তার চোখের দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। তোকে যদি আর একবার ওই নুসরাতের আশেপাশে দেখেছি, তবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আমি কি করতে পারি সেটা তুই আজ নিশ্চয়ই টের পেয়েছিস। আমি মরে গেলেও তোকে অন্য কারোর হতে দেব না। এখন এখান থেকে বেরো, আর শোন, ঠোঁট মুছে যাবি যেন কেউ কিছু সন্দেহ না করে। তৃষা দ্রুত পায়ে বাগান থেকে বেরিয়ে নিজের ক্লাসের দিকে চলে গেল। আবির গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। তার মনে আজ এক অদ্ভুত বিজয় উল্লাস কাজ করছে। সে বুঝতে পেরেছে তৃষা তাকে কতটা গভীরভাবে ভালোবাসে। এই ভালোবাসার জন্য সে 1000 বছর অপেক্ষা করতে রাজি। কিন্তু তৃষা বাবার সেই রহস্যময় আতঙ্কটা কি? কে সেই শক্তি যে তাদের মিলনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? আবির মনে মনে প্রতিজ্ঞা করলো সে নুসরাতের সাহায্য নিয়েই হোক বা নিজের শক্তিতে হোক, তৃষা সেই অন্ধকারের কারণটা খুঁজে বের করবেই। বাগান থেকে বেরিয়ে আবির যখন করিডোরে এলো, তখন তার চোখে মুখে এক অন্যরকম আভা। কিন্তু নুসরাত আগে থেকেই সেখানে দাঁড়িয়েছিল। তার চোখে মুখে অনেক কৌতূহল। সে এগিয়ে এসে আবিরের পথ আগলে দাঁড়ালো। আবির, তোমাকে ওভাবে টেনে নিয়ে গেল কেন তৃষা আপু? আর তোমার শার্টের কলার এমন উল্টাপাল্টা কেন? কি হয়েছে ভেতরে, আমাকে কি বলবে না? তেমন কিছু না নুসরাত, উনি জাস্ট একটু রেগেছিলেন। তুমি ওসব নিয়ে ভেবো না, চলো ক্লাসে যাই। না আবির, আমি আজ ছাড়ছি না। তোমার আর ওনার মাঝে এমন কিছু একটা আছে যা তুমি লুকাচ্ছ। এই যে তৃষা আপু তোমাকে নিয়ে এত পজিটিভ, এর কারণ কি? তুমি কি ওনাকে আগে থেকেই পরিচিত? আবির একটা দীর্ঘশ্বাস পেল। সে বুঝতে পারল নুসরাত সবকিছু না বললেও সে শান্ত হবে না। তারা দুজন ক্যাম্পাসের এক কোণে নির্জন বেঞ্চে গিয়ে বসলো। আবির শূন্য দৃষ্টিতে তাকে তার অতীত মনে করতে লাগলো। আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, তখন তৃষা আপু ছিলেন সেকেন্ড ইয়ারে। আমাদের পরিচয়টা খুব একটা সুখকর ছিল না নুসরাত। তখন তৃষা আপুর ভীষণ দেমাগ ছিল। উনি ওনার বন্ধুদের নিয়ে আমাকে প্রায়ই র্যাগিং করতেন। র্যাগিং করতেন? বলো কি, কি করতেন উনি? আবিরের চোখের সামনে অতীতে সেই দৃশ্যগুলো ভেসে উঠল। কলেজ ক্যাম্পাসে সেই দিনগুলো যেখানে তৃষা ছিল এক দাপুটে নেত্রী। অতীতের দৃশ্য, কলেজ ক্যাম্পাস।
এই যে মফস্বলের ছেলে, শোনো, এদিকে এসো। আজ আমার সব বন্ধুদের টিফিন তুমি নিজের পকেটের টাকায় খাওয়াবে। আর হ্যাঁ, পুরো মাঠটা একবার দৌড়ে এসে আমাকে সালাম করবে। আপু, আমি তো কিছু করিনি। আমার কাছে এত টাকা নেই। আর আমি কেন দৌড়াবো? আমি পড়তে এসেছি এখানে। মুখে মুখে তর্ক, সাহস তো তোর কম না। এই রিমন, ধর তো একে। একে আজ বোঝাতে হবে তৃষা চৌধুরীর সাথে কথা বলার ফল কি। আপু, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আর আপনাদের সামনে আসবো না। সামনে তো আসবেই না, কারণ তুই আজ থেকে আমাদের জুতো পরিষ্কার করবি। যদি না করিস তবে কাল থেকে কলেজে ঢোকা বন্ধ করে দেব। বর্তমান। এভাবেই চলতো প্রতিদিন। আমি সবটা মুখ বুজে সহ্য করে নিতাম, কারণ আমার রেজাল্ট ভালো করা খুব দরকার ছিল। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, বিশেষ করে ম্যাথ আর ফিজিক্সে আমার দক্ষতা ছিল সবার চেয়ে বেশি। তারপর উনি কি সারা জীবন ওই রকমের ছিলেন? না, একদিন ক্লাসে আমাদের ফিজিক্স প্রফেসর তৃষা আপুকে একটা কঠিন প্রবলেম সলভ করতে দেন। তৃষা আপু সেটা পারেননি। প্রফেসর সবার সামনে ওনাকে খুব বকা দেন। ওনার ইগোতে খুব লেগেছিল সেটা, কারণ উনি ছিলেন কলেজের সবথেকে ধনী বাবার মেয়ে। সেদিন লাইব্রেরিতে উনি আমাকে একা পেয়ে আটকে ধরলেন। অতীতে সেই দৃশ্য, কলেজ লাইব্রেরি। এই আবির, এদিকে আয়। তুই নাকি ফিজিক্সে খুব পটু। স্যার যে অঙ্কটা দিলেন সেটা তুই পারবি? হ্যাঁ আপু, আমি ওটা সলভ করেছি। আপনি চাইলে আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি। শোন, তোকে একটা অফার দিচ্ছি। তুই যদি আমাকে প্রতিদিন এই সাবজেক্টগুলো বুঝিয়ে দিস এবং আমার সব অ্যাসাইনমেন্ট করে দিস, তবে আমি কথা দিচ্ছি আজ থেকে তোকে কেউ আর র্যাগিং করবে না। আমার বন্ধুরাও তোকে কিছু বলবে না। বল রাজি? সত্যি বলছেন আপু? আর র্যাগিং করবেন না তো? তৃষা চৌধুরী একবার যা বলে তাই করে। কাল থেকে লাইব্রেরির এই কোণার টেবিলটাতে তুই আমাকে পড়াবি। দেরি করবি না একদম। বর্তমান। আমি মনে মনে খুব শান্তি পেলাম যে অন্তত র্যাগিংয়ের হাত থেকে তো বাঁচব। সেখান থেকে শুরু হলো আমাদের পড়াশোনার জার্নি। প্রতিদিন আমরা লাইব্রেরিতে বসতাম। আমি ওনাকে কঠিন কঠিন বিষয়গুলো সহজ করে বুঝিয়ে দিতাম। তারপর কি হলো? আপনাদের সম্পর্ক সহজ হলো কিভাবে? আস্তে আস্তে আমাদের মধ্যে দেয়ালটা ভাঙতে শুরু করলো। পড়া বোঝাতে বোঝাতে আমরা একে অপরের ব্যক্তিগত গল্প শুরু করলাম। আমি দেখলাম ওপর থেকে উনি যতটাই কঠোর, ভেতরটা ততটাই নরম। একদিন উনি আমাকে কলেজ মাঠে ডেকে পাঠালেন। অতীতের দৃশ্য, কলেজ মাঠ। আবির, তুই কি আমাকে ঘৃণা করিস? আমি তোকে অনেক জ্বালিয়েছি, তাই না? শুরুতে ঘৃণা করতাম আপু, কিন্তু এখন মনে হয় আপনি খারাপ নন। আপনি শুধু নিজেকে আড়াল করতে চান ওই রুক্ষ আচরণের পেছনে। তুই ঠিকই ধরেছিস। আমার চারপাশে শুধু আমার বাবার টাকা দেখে। তুই একমাত্র যে কিনা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলিস। আজ থেকে আমরা কি বন্ধু হতে পারি? আপনি যা বলবেন তাই আপু। আমি তো আপনার কথা ফেলতে পারি না। আজ থেকে আর আপু বলবি না। যখন আমরা একা থাকবো তখন শুধু নাম ধরে রাখবি। এটা আমাদের গোপন বন্ধুত্ব। বর্তমানে। এভাবেই আমাদের বন্ধুত্বটা আরও গভীর হতে থাকলো। আমরা মাঠে বসে গল্প করতাম, লাইব্রেরিতে হাসাহাসি করতাম। নুসরাত, সেই বন্ধুত্ব কখন যে ভালোবাসায় রূপ নিল আর কখন আমরা গোপনে বিয়েটা করে ফেললাম, তা আজও আমার কাছে একটা স্বপ্ন মনে হয়। কিন্তু বিয়ের পরেই ওনার বাবা আমাদের সম্পর্কের কথা কিছুটা আন্দাজ করেন এবং এরপর থেকেই তৃষা এমন বদলে যেতে শুরু করে। তার মানে তৃষা আপু তোমাকে আজ সবার সামনে অপমান করে শুধুমাত্র তোমাকে রক্ষা করার জন্য? হ্যাঁ নুসরাত, ওনার বাবা একজন খুব ভয়ঙ্কর মানুষ। উনি যদি জানতে পারেন আমাদের বিয়ের কথা, তবে আমার কি হবে তা তৃষা জানে। তাই সে আমাকে আড়ালে ভালোবাসে আর সবার সামনে ঘৃণা করে। আজ বাগানে গিয়েও সে একই কথা বলল।
এখন আমি সব বুঝতে পারছি আবির। তিশা আপুর এই ত্যাগ সত্যিই অনেক বড়, কিন্তু তুমি কতদিন এভাবে থাকবে? তোমাকে তো নিজের পরিচয় প্রতিষ্ঠা করতে হবে। আমি জানি না নুসরাত, তবে আজ ও যেভাবে আমার উপর অধিকার খাটিয়েছে তাতে আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আমি শুধু চাই ও যেন সুস্থ থাকে। নুসরাত কিছুক্ষণ চুপ করে থাকলো। আবিরের এই দীর্ঘ কাহিনী শোনার পর তার মনে তিশার প্রতি এক অদ্ভুত শ্রদ্ধা তৈরি হলো, কিন্তু একই সাথে নুসরাত ভাবছিল এই লুকোচুরি শেষ কোথায় তিশা সেই গোপন ঝামেলা থেকে কি তারা কোনোদিন মুক্তি পাবে? ইন্টারমিডিয়েট পরীক্ষার ঠিক কয়েকদিন আগের কথা। শাহ শহরে তখন বৃষ্টির আনাগোনা। তিশার বাবা আরমান চৌধুরী তখন ব্যবসায়িক কাজে শহরের বাইরে ছিলেন। সেই সুযোগে তিশা আর আবির সিদ্ধান্ত নিয়েছিল তারা চিরদিনের মতো একসাথেই বাধা পড়বে। এক মেঘলা বিকেলে শহরের এক কোণে পুরনো এক কাজী অফিসে তারা দুজনে গিয়ে হাজির হয়েছিল। তিশার পরনে ছিল সাধারণ একটা লাল পাড় সাদা শাড়ি, আর আবিরের পরনে ছিল একটা প্যান্ট। আমরা কি ঠিক করছি? তোমার বাবা যদি জানতে পারেন তবে তো প্রলয় ঘটে যাবে। তুমি কি পারবে এই সাধারণ মধ্যবিত্ত ছেলের সাথে জীবন কাটাতে? তুই আবার ভয় পাচ্ছিস আবির? তোকে বারবার বলেছি আমি রাজপ্রাসাদের সুখ চাই না, আমি শুধু তোর পাশে থাকতে চাই। বাবার ওই লোহার খাঁচায় আমার দম বন্ধ হয়ে আসে। তুই কি আমাকে সারা জীবন আগলে রাখবি না? আমি তো তোকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি তৃষা, কিন্তু সমাজ আর তোমার আভিজাত্য আমাদের কোনো দিন শান্তিতে থাকতে দেবে না। আমি শুধু তোর ভবিষ্যতের কথা ভাবছি। সমাজ দিয়ে আমি কি করব? যখন তুই আমার পাশে থাকবি তখন সারা পৃথিবী একদিকে থাকলেও আমার কিছু যায় আসে না। কাজী সাহেব, আপনি দয়া করে শুরু করুন, আমার হাতে বেশি সময় নেই। কাজী সাহেব চশমাটা ঠিক করে খাতা বের করলেন। আবির আর তিশা একে অপরের দিকে তাকিয়েছিল। সেই মুহূর্তে দুজনের চোখে ছিল রাজ্যের স্বপ্ন আর সামান্য কিছু আকাঙ্ক্ষা। কাজী সাহেব গম্ভীর গলায় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। মা, আপনি কি সজ্ঞানে স্বেচ্ছায় আবির হাসানকে স্বামী হিসেবে গ্রহণ করছেন? মহারণা ধার্য করা হয়েছে 50,000 টাকা। হ্যাঁ, আমি কবুল বলছি। আমি নিজের ইচ্ছায় আবিরকে আমার স্বামী হিসেবে মেনে নিচ্ছি। তিশার কণ্ঠে কোনো দ্বিধা ছিল না। সে জানতো এই একটা শব্দ তার জীবনকে আমূল বদলে দেবে। এরপর কাজী সাহেব আবিরের দিকে ফিরলেন। বাবা আবির, আপনি কি তৃষা চৌধুরীকে স্ত্রী হিসেবে গ্রহণ করছেন? কবুল, আমি তৃষাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করলাম। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পরপরই কাজী সাহেব যখন তাদের সই করতে বলেন তখন আবির হাত সামান্য কাঁপছিল। তিশা আলতো করে আবিরের হাতের উপর নিজের হাত রাখলো। সেই স্পর্শে আবির এক অদ্ভুত শক্তি পেল। সই করা শেষ হলে তারা দুজন কাজী অফিস থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ঝুম বৃষ্টি শুরু হয়েছে। তারা একটা পুরনো মন্দিরের বারান্দায় গিয়ে আশ্রয় নিল। আজ থেকে আমি তোর বউ আবির, বিশ্বাস কর আমার খুব হালকা লাগছে। ওই দিনের ভয়টা যেন বৃষ্টির সাথে ধুয়ে গেল। কিন্তু তৃষা, আমরা তো এখন একসাথে থাকতে পারবো না। তোকে তোর বাবার বাড়িতেই ফিরে যেতে হবে। আমাদের এই বিয়েটা গোপন রাখতে হবে যতক্ষণ না আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি। আমি জানি না আবির, আমি ধৈর্য ধরবো। তুই পড়াশোনা শেষ করবি, বড় একটা চাকরি করবি, তারপর বুক ফুলিয়ে বাবার সামনে গিয়ে দাঁড়াবি। আমি তোর জন্য 1000 বছর অপেক্ষা করতে রাজি, কিন্তু একটা কথা মনে রাখিস, অন্য কোনো মেয়ের দিকে তাকালে আমি কিন্তু তোকে ছেড়ে দেব না। পাগল নাকি? তোকে পাওয়ার জন্য আমি কত অপমান সহ্য করেছি, কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এখন তুই আমার ঘরণী, তোকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেই পারি না। কিন্তু তৃষা, তোমার বাবা যদি তোমাকে অন্য কোথাও বিয়ে দিতে চায়? আমার বিয়ে তো হয়েই গেছে বাবা, মরে গেলেও আমাকে অন্য কারো কাছে পাঠাতে পারবে না। আমি প্রয়োজনে বিষ খাবো, কিন্তু অন্য কারোর হব না। তুই শুধু মন দিয়ে পড়াশোনা করবি, বুঝলি? আমি কথা দিচ্ছি তৃষা, আমি তোকে এই আড়াল থেকে বের করে আনবই। একদিন সারা পৃথিবী জানবে তৃষা চৌধুরী শুধু এই আবিরের বউ। বৃষ্টির শব্দের মাঝে আবির তৃষ্ণার কপালে আলতো করে একটা চুমু খেলো। তৃষা আবিরের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। সেই বিকেলে তাদের মিলন হয়েছিল ঠিকই, কিন্তু তারা জানতো না সামনের পথ কতটা কণ্ঠকীর্ণ। তৃষার বাবা যখন বাড়ি ফিরলেন তখন থেকে শুরু হলো তৃষার উপর কড়া নজরদারি। তৃষা বাধ্য হয়ে আবিরের সাথে রুক্ষ আচরণ শুরু করলো যাতে কেউ সন্দেহ না করে। এভাবেই তাদের গোপন বিয়ের কাহিনীটা সময়ের অতলে ঢাকা পড়ে গিয়েছিল। নুসরাত, সেই বৃষ্টির দিনের স্মৃতিগুলো আজও আমার চোখে ভাসে। আমাদের বিয়েটা ছিল খুব সাধারণ, কিন্তু আমাদের ভালোবাসাটা ছিল হিমালয়ের মতো বিশাল। তৃষা আজও সেই মর্যাদা রক্ষা করে চলছে।
তাই তো সে আমাকে অন্য মেয়ের পাশে দেখলে সহ্য করতে পারে না। সত্যি তোমাদের গল্পটা কোনো সিনেমার চেয়ে কম নয় আবির। আমি প্রার্থনা করি তোমরা যেন খুব দ্রুত সবার সামনে এক হতে পারো। তিশা আপুর এই ত্যাগ বৃথা যাবে না। নুসরাত যখন কথাগুলো বলছিল তখন তার চোখে এক ফোঁটা জল চিকচিক করছিল। আবির দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। এই মেঘলা বিকালটা যেন আজ তার মনে কোণে সজীব হয়ে আছে। আবিরের অতীত কাহিনী শোনার পর নুসরাতের চোখে যে জল চিকচিক করছিল, মুহূর্তে তা মিলিয়ে গিয়ে সেখানে এক চিলতে দুষ্টেমি ভরা হাসি ফুটে উঠল। সে আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসতে লাগলো। আবির নুসরাতের এই হঠাৎ পরিবর্তন দেখে বেশ অবাক হলো। কিছুক্ষণ আগে যে মেয়েটি তার দুঃখে কাতর ছিল, সে এখন এমন রহস্যময় হাসি হাসছে কেন, তা আবিরের মাথায় আসছিল না। তাহলে কি আমাদের প্ল্যানটা শেষ পর্যন্ত কাছে আসতেছে আবির? আমি তো ভেবেছিলাম তিশা আপু আরও একদিন সময় নেবে, কিন্তু আজ বাগানে যা হলো তাতে তো মনে হচ্ছে শিকার একদম জালে আটকে গেছে। প্ল্যান কাজে আসছে মানে? নুসরাত, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কিসের প্ল্যান? আর তুমি এমনভাবে হাসছো কেন? আবি যখন নুসরাতের কথার মানে খুঁজছিল, ঠিক তখনই পাশের একটা পিলারের আড়াল থেকে হাততালি দিতে দিতে বেরিয়ে এলো রাফি। তার মুখে এক বিজয়ী হাসি। রাফিকে দেখে আবির আরও বেশি বিভ্রান্ত হলো। গাধা, তুই একটা আস্ত গাধাই রয়ে গেলি আবির। তুই তো একা একাই নিজের কপাল চাপড়াতে থাকতি আর সারা জীবন তৃষা আপুর অবহেলা সহ্য করতি। তুই তো পারতি না ওনাকে লাইনে আনতে, তাই তো আমরা এই মাস্টার প্ল্যানটা করেছিলাম। রাফি, তুই এখানে কোথা থেকে এলি? আর তুই কিসের প্ল্যানের কথা বলছিস? নুসরাতি বা কি বলছে? তোরা কি আমাকে নিয়ে কোনো খেলা খেলছিস? খেলা নয় রে মামা, তোকে তোর অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। শোন, আসল সত্যিটা হলো নুসরাত কোনো অচেনা মেয়ে নয়। নুসরাত হলো আমার গার্লফ্রেন্ড। ও তোর সাথে এতদিন শুধু অভিনয় করেছে। রাফির কথা শুনে আবিরের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে একবার নুসরাতের দিকে তাকাচ্ছে, আর একবার রাফির দিকে। তার চোখে মুখে বিস্ময়ে হা হয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছে না যে এতদিন যে যাকে নতুন বন্ধু ভেবেছিল, সে আসলে তার প্রিয় বন্ধু রাফির প্রেমিকা। কি বললি তুই? নুসরাত তোর গার্লফ্রেন্ড? তাহলে ও আমার সাথে কেন এত ঘনিষ্ঠতা করলো? কেন ও আমার পাশে বসে পড়াশোনা করলো আর হাসাহাসি করলো? তোরা কি জানিস তৃষা আপু আমাকে আজ কতটা শাসিয়েছেন? আবির রাগ করো না, আমরা জানতাম তিশা আপু তোমাকে মনে মনে পাগলের মতো ভালোবাসেন, কিন্তু ওনার ইগো আর ওই পারিবারিক ঝামেলার কারণে উনি তোমাকে সবার সামনে স্বীকার করছিলেন না। রাফি আমাকে সব বলেছিলেন। তাই আমরা দুজন প্ল্যান করি যে আমি যদি তোমার সাথে একটু ঘনিষ্ঠ হই, তবে তিশা আপুর ভেতরে হিংসা কাজ করবে, আর হিংসা থেকে ওনার মনের সুপ্ত